প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, উদ্ভিদবিদ্যা, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সাথে এটা আমার দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের পড়াচ্ছিলাম, গত ক্লাসে নিয়েছিলাম তোমাদের নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের। আজকে এটা দ্বিতীয় অংশ হচ্ছে। এর আগে আমি আবৃতবীজি উদ্ভিদ, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে আমি আবৃতবীজি উদ্ভিদ পড়িয়েছিলাম, যার মধ্যে কিছু অংশ বাকি আছে, যেটা আমি তার মধ্যে কিছু অংশ আমি আজকে পড়াবো। আজকে আমরা পড়ব মালভেসি ফ্যামিলি। তোমাদের যে সিলেবাসে খেয়াল করবে দুইটা তোমার গোত্র সম্বন্ধে আছে সিলেবাসে। তার মধ্যে একটা হচ্ছে মালভেসি ফ্যামিলি, একটা পোয়াসি ফ্যামিলি। আমরা আজকে মালভেসি ফ্যামিলিটা পড়ব। তা মালভেসি ফ্যামিলি অনেক বড় একটা গোত্র। এর আরেকটা নাম হচ্ছে, এই গোত্রের যে মূল উদ্ভিদ বা এটাকে জবা গোত্র বলা হয়। তাহলে আমরা প্রথমে আসি মালভেসি গোত্রের শ্রেণীবিন্যাসে প্রথমে বলি ডিভিশন। এটা হচ্ছে ম্যাগনোলিওফাইটা ডিভিশনের মধ্যে পড়ে। ক্লাস ম্যাগনোলিওফসিডা, অর্ডার মালভেলিস এবং ফ্যামিলি মালভেসি। মালভেসি গোত্র সম্পর্কে বলে নেই যে বাংলাদেশে এই গোত্রে মোটামুটি 14টা জেনাস আছে। মালভেসি গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, প্রথমে আমরা পড়ব শনাক্তকারী বৈশিষ্ট্য। উদ্ভিদের কচি অংশে রোম এবং মিউসিলাসপূর্ণ রস বিদ্যমান। মিউসিলাসপূর্ণ রস হচ্ছে, আমরা যদি জবা ফুল বা এই গাছের যে অগ্রভাগের যে কাণ্ড যদি একটু চিপে দেখি বা ফুলের পাপড়িটাও যদি একটু চিপে দেখি, তাহলে সেখান থেকে এক ধরনের আঠা আঠা রস বের হয়। এটাকে বলা হয় মিউসিলেস। এটাকে এই জন্য বলা হচ্ছে যেখানে মিউসিলাসপূর্ণ রস বিদ্যমান। এছাড়া এর কচি অংশে যে রোম, ক্ষুদ্র ক্ষুদ্র কাটার মতো সুতার মতো রোম দেখা যায়। এর পাতা হচ্ছে সরল, একান্তর, মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। আমরা এগুলোর ব্যাখ্যা আবার পরে আসব। ফুল বৃহৎ, একক, সাধারণত উপবৃত্তি যুক্ত। পুংকেশর অসংখ্য, একগুচ্ছ এবং পুংদণ্ড মিলিত হয়ে ফাঁপা পুংকেশীয় নালিকা তৈরি করে। এর অমরা বিন্যাস অক্ষীয়। এখন আমরা আসছি মালভেসি গোত্রের সাধারণ বৈশিষ্ট্য। এতক্ষণ যেটা বললাম শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা যখন কোনো ফ্যামিলি স্টাডি করব, আমরা এর প্রথম ক্লাসে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা হবে, যেটা ফ্যামিলি স্টাডি করতে গেলে কি কি বৈশিষ্ট্য পড়তে হবে, এর স্বরূপ কেমন, মূল কেমন, কাণ্ড কেমন, পাতা কেমন, ফুল কেমন, পুষ্প বিন্যাস কেমন, ইত্যাদি ইত্যাদি, মানে পুংস্তবক স্ত্রীস্তবক যা যা আছে সব কিছু আমরা এর আগে ডিটেলস পড়েছি। তাই আজকে আমরা মালভেসি গোত্রের ফ্যামিলি যখন স্টার্ট করব, আমরা প্রথমে দেখছি স্বরূপটা কীরকম, অর্থাৎ এটার কোন ধরনের উদ্ভিদ, বিরুৎ, গুল্ম না বৃক্ষ। মালভেসি গোত্রের মধ্যে কিছু উদ্ভিদ আছে বর্ষজীবী বিরুৎ, কিছু গুল্ম এবং কিছু বৃক্ষ জাতীয় উদ্ভিদও আছে। আমরা মালভেসি গোত্র স্টাডি করতে গেলে মূলত জবা ফুলটাকেই এখানে মূল উদ্ভিদ হিসেবে নিয়ে আসছে, মানে জবা ফুলটাকেই মূলত এই গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদ যেহেতু, তাই এর উপর ভিত্তি করেই আমরা মালভেসি গোত্রটাকে পড়ব। এর মূলটা কীরকম, অর্থাৎ মালভেসি গোত্র হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমরা জানি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল মানেই সেটা প্রধান মূলতন্ত্র বিদ্যমান। এরপর আসছি কাণ্ড কীরকম। আমরা দেখতে পাচ্ছি কাণ্ড যদি খেয়াল করি, কাণ্ডটা হচ্ছে কাষ্ঠল প্রকৃতির, শাখান্বিত এবং বেলনাকার। এই হচ্ছে কাণ্ড। এরপর আসি পাতাটা কীরকম। আমরা পাতা দেখতে পাচ্ছি, এখানে দুটো ছবি আছে। এখানে বলা হচ্ছে যে পাতা হচ্ছে সরল, একান্তর, মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত, জালিকাকার, শিরাবিন্যাস এবং এটা বিন্দুযুক্ত। এখন আসি সরল পাতা, যেটা এর আগের বারও আমি ব্যাখ্যা করেছিলাম। যখন একটা পত্র ফলক একটা পাতা তৈরি করে বা গঠন করে, তখন সেটাকে আমরা বলবো সরল পাতা। এখানে আমরা দেখতে পাচ্ছি পাতাটা যদি খেয়াল করি, এখানে একটাই লিপ ব্লেড বা পত্র ফলক, এটা মিলে একটা পাতা তৈরি হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে যেন সরল পাতা।
একান্তর, একান্তরের আগে আমরা বলেছিলাম যে যদি একটা নোট থেকে যে অংশ, কাণ্ডের যে অংশ থেকে পাতা উৎপন্ন হয় সেটাকে নোট বলা হয়। যদি একটা নোট থেকে একটা পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো একান্তর। আর একটা নোট থেকে যদি জোড়ায় জোড়ায় অর্থাৎ দুটো করে পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো অপোজিট লিভ। তাই এটা হচ্ছে একটা নোট থেকে একটা পাতা উৎপন্ন হচ্ছে, একটা পাতা তৈরি হচ্ছে, প্রত্যেকটা নোটে একটা করে পাতা, তাই এটাকে ওই জন্য আমরা বলছি এটা একান্তর পাতা। এরপর হচ্ছে মুক্তপার্শ্বী উপপত্র। মুক্তপার্শ্বী উপপত্র জিনিসটা কি, এর আরেকটা নাম আছে ইংলিশে যেটাকে বলা হয় স্টিপিউল। স্টিপিউল। তাহলে মুক্তপার্শ্বী উপপত্র বা উপপত্রটা আসলে কি আমরা খেয়াল করি এই ছবিটাতে, সরি এই ছবিটাতে এই যে স্টিপুল এই অংশটা দেখতে পাচ্ছি, মূল পাতার গোড়ার দিকে অর্থাৎ এই বৃন্তের গোড়ার দিকে ক্ষুদ্র পাতার মতো দুই পাশে দেখতে পাচ্ছি, ক্ষুদ্র পাতার মতো যে অংশটা সেটাকে বলা হয় স্টিপিউল। বা আমি এখানে আঁকাচ্ছি, এই যে অংশটা এটাই হচ্ছে স্টিপিউল বা উপপত্র। তাহলে আমরা যেটা বললাম স্টিপিউল হচ্ছে পাতার বৃন্তের গোড়ার দিকে যে ক্ষুদ্র পাতার মতো উপবৃদ্ধি তৈরি হয় সেটাকেই বলা হয় স্টিপিউল। সব উদ্ভিদের ক্ষেত্রে বা সব পাতার গোড়ায় স্টিপিউল বা উপপত্রটা থাকে না। আর আরেকটা বৈশিষ্ট্য হলো জালিকাকার শিরাবিন্যাস। দ্বিবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস মানেই এটা জালিকাকার শিরাবিন্যাস হবে। এরপর হচ্ছে বৃন্তযুক্ত। আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের পাতায় বৃন্ত আছে, এই যে বৃন্ত আছে বা পিটিওল, তাহলে এটা হচ্ছে বৃন্তযুক্ত। তাহলে আমরা পাতার বৈশিষ্ট্য খেয়াল করলাম যেটা সরল, একান্তর, মুক্তপার্শ্বী উপপত্রযুক্ত, শিরাবিন্যাস জালিকাকার এবং এটা বৃন্তযুক্ত। এরপর আসি পুষ্পীয় বৈশিষ্ট্য। অর্থাৎ পুষ্পীয় বৈশিষ্ট্য বলতে প্রথমেই আসবে পুষ্পবিন্যাসটা কীরকম। পুষ্পবিন্যাস হচ্ছে একক এবং সাইমোস। তাহলে একক বা সাইমোস জিনিসটা কি, এর আগেও আমরা বলেছি যে পুষ্পবিন্যাসের ক্ষেত্রে মূলত প্রথমে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইমোস এবং আরেকটা রেসিমোস। তাহলে সাইমোসটা হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস এর আরেকটা নাম, অর্থাৎ একটা পর্যায়ে যে বৃদ্ধিটা, ফুলের বৃদ্ধি, গর্ভদণ্ডের শীর্ষে যে ফুলের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়, সেই জন্য এটাকে সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাস বলা হয়। এ ধরনের জবা ফুলের ক্ষেত্রে যেটা হয় যে একটা মঞ্জুরি দণ্ডে একটাই ফুল থাকে, এজন্য এটাকে একক ফুল বা একক পুষ্পবিন্যাসও বলা হয়। এরপর আসি পুষ্প। পুষ্পটা কীরকম, ফুল হচ্ছে একক, বৃহৎ, উভলিঙ্গ, বহুপ্রতিসম, সবৃন্তক, সম্পূর্ণ, সমাঙ্গ, গর্ভপাত পুষ্পী এবং পেন্টারমেলাস। এই টার্মগুলো একটা একটা করে বলছি। একক একটু আগে বললাম, বৃহৎ আমরা জানি জবা ফুল বেশ বড় দেখতে। উভলিঙ্গ অর্থাৎ একই ফুলে যখন মেল এবং ফিমেল অর্গান দুটোই উপস্থিত থাকবে তখন সেটাকে আমরা বলবো উভলিঙ্গ, যেটা জবার ক্ষেত্রে আছে। বহুপ্রতিসম। বহুপ্রতিসম হচ্ছে ফুলটাকে গোড়ার দিক থেকে দুইয়ের অধিক সংখ্যক বার সমানভাবে দ্বিখণ্ডিত করা যায়, জন্য এটাকে বলা হয় বহুপ্রতিসম ফুল। সবৃন্তক, এই ফুলে বৃন্তযুক্ত। সম্পূর্ণ। সম্পূর্ণ মানে হচ্ছে যখন কোনো ফুলে মূল যে চারটা উপাদান অর্থাৎ মূল যে চারটা অংশ বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় সম্পূর্ণ ফুল। কাজেই মালভেসি গোত্রের ফুলগুলো এবং জবা ফুল যেটা আমরা পড়ছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফুল। সমাঙ্গ অর্থাৎ সম অঙ্গ, এর প্রত্যেকটা অঙ্গ অর্থাৎ আমাদের পাপড়ি বলি, প্রতিটা পাপড়ি সমান, প্রতিটা বৃতি সমান, প্রত্যেকটা অঙ্গ সমান, তাই বলা হচ্ছে এটা সমাঙ্গ ফুল।
এরপর হচ্ছে গর্ভপাদপুষ্পী। এর অর্থ হচ্ছে যখন কোনো ফুলের ক্ষেত্রে গর্ভাশয় উপরে থাকে এবং অন্যান্য স্তবক যেমন বৃত্তির দল এগুলো গর্ভাশয়ের নিচ থেকে উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হয় গর্ভপাদপুষ্পী। এরপর আসি পেন্টামেরাস। পেন্টামেরাস এটা তোমরা সবাই জানো, তোমাদের অলরেডি অনেকবার এগুলো পড়ানোও হয়েছে। পেন্টামেরাস হচ্ছে যখন কোনো ফুলে স্তবকগুলো 5 বা 5-এর গুণিতক, অর্থাৎ পাপড়ি বা বৃতি হোক 5টা 10টা 15টা এভাবে থাকবে, তখন তাদেরকে আমরা বলবো পেন্টামেরাস ফুল। যেটা হচ্ছে পেন্টামেরাস ফুল। এরপর আসি উপবৃত্তি। জবা ফুলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাতে উপবৃত্তি থাকে। আমরা যদি জবা ফুল একটা হাতে নিয়ে দেখি, একদম বাড়ির স্তবক এটা হচ্ছে উপবৃত্তি, ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো সবুজ বর্ণের 5টা উপবৃত্তি দেখা যায়। এই জন্য বলা হচ্ছে উপবৃত্তাংশ 5টা। এটা মুক্ত অবস্থা থাকে এবং এর যে বিন্যাসটা সেটা ভালভেট প্রকৃতির বিন্যাস। আমরা আগে পড়েছি ভালভেট বিন্যাসটা কীরকম, অর্থাৎ প্রত্যেকটা পাপড়ির যদি কোনো পাপড়ির 2 মাথা, অর্থাৎ একটা পাপড়ির এক মাথা একটা পাপড়ির এক মাথাকে যদি স্পর্শ করে থাকে তখন সেটাকে বলা হয় ভালভেট কোষবিন্যাস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপবৃত্তিটার বিন্যাসটা হচ্ছে ভালভেট। দল বা পাপড়ি, আচ্ছা আরেকবার বলি, উপবৃত্তির এটাকে ইংলিশেও আমরা বলবো এপিক্যালিক্স। তাহলে উপবৃত্তাংশ হচ্ছে 5টা, মুক্ত এবং ভালভেট। এরপর অংশটা হচ্ছে বৃত্তি। বৃত্তি হচ্ছে উপবৃত্তির পরের অংশটা বৃত্তি, এটাও সবুজ বর্ণের, এটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকে। আমরা খেয়াল করি এই যে অংশটা, এই অংশটা হচ্ছে সবুজ বর্ণের যুক্ত অবস্থা থাকে, ফুলের গোড়ার দিকেই দেখতে পাই আমরা। এটাও ভালভেট বিন্যাস, তবে এটা হচ্ছে উপবৃত্তি থেকে এটা পার্থক্য হচ্ছে উপবৃত্তিটার মুক্ত অবস্থা থাকবে কিন্তু বৃত্তিটা যুক্ত অবস্থা থাকবে, কিন্তু বিন্যাস উভয় ক্ষেত্রেই ভালভেট কোষপত্র বিন্যাস। বৃত্তির প্রত্যেকটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ, বা ইংলিশে এটাকে আমরা বলবো সেপাল, অর্থাৎ ক্যালিক্সের প্রতিটা অংশকে বলা হচ্ছে সেপাল। এরপর আসি দল বা পাপড়ি। পাপড়ি হচ্ছে একটা ফুলের সবথেকে আকর্ষণীয় অংশ, কারণ এটা বিভিন্ন বর্ণের হয়। আর এর একটা কাজ হচ্ছে এটা পরাগায়নে সাহায্য করে, কারণ পাপড়ির যে বিভিন্ন কালার এবং যে গন্ধ তাতে আকৃষ্ট হয়েই বিভিন্ন পতঙ্গ এখানে আসে এবং পরাগায়নে সাহায্য করে। তাহলে দল হচ্ছে এখানে 5টা পাপড়ি থাকবে। পাপড়িগুলো মুক্ত অবস্থা থাকে কিন্তু পুংকেশীয় নালিকার সাথে গোড়ার দিকে যুক্ত থাকে এবং এর বিন্যাসটা হচ্ছে টুইস্টেড বিন্যাসটা আমরা যেটা এর আগেও পড়েছি। টুইস্টেড হচ্ছে প্রত্যেকটা পাপড়ির বা দলের একটার এক মাথা বাইরে থাকবে এবং আরেকটার মাথা ভিতরে থাকবে, অর্থাৎ একটা পাপড়ির 2 মাথার একটা প্রান্ত বাইরে থাকবে, একটা প্রান্তের ভিতরে থাকবে, তাকে আমরা বলবো টুইস্টেড কোষপত্র বিন্যাস। আমরা ছবিটা আঁকাবো এবং পরে দেখতে পাবো আবার। তাহলে এই হচ্ছে দলের ইংলিশে আমরা বলি করলা এবং এর প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই যে প্রত্যেকটা পাপড়ি যেভাবে আলাদা আলাদা করে রাখা আছে। এই অংশটা হচ্ছে বৃত্তির গোড়ার দিকে, যে হয়তো বা অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, বা এই যে একটা মুকুল অবস্থায় আছে সেটা গোড়া দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো, এটাকে বলা হয় উপবৃত্তি। তাহলে উপবৃত্তি, বৃত্তি, আর এই হচ্ছে অসংখ্য পুংকেশর। এরপর আসি পুংস্তবক। এটা একটা ফুলের গুরুত্বপূর্ণ একটা অংশ, পুংস্তবক। এখানে আমরা দেখতে পাচ্ছি পুংকেশর, অসংখ্য পুংকেশর দেখতে পাচ্ছি। পুংকেশরগুলো একগুচ্ছ পুংকেশীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশীয় নালিকা তৈরি করছে। পরাগধানী বৃক্কাকার, অর্থাৎ বৃক্কের মতো বা হার্ট শেপ।
সেজন্য এটাকে বলা হচ্ছে বৃক্কাকার পরাগধানী, এবং এটা কণ্টকিত বা কাঁটাযুক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটাযুক্ত। তাহলে পুংস্তবক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুংকেশরযুক্ত, এবং পুংকেশরগুলো বৃহৎ এবং কণ্টকিত আর বৃক্কাকার। এরপর আসি স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক এটা হচ্ছে একটা ফুলের, আদর্শ ফুলের চতুর্থ স্তবক। এখানে গর্ভপত্র, আমরা ছবিটা দেখতে পাচ্ছি। স্ত্রীস্তবক আমরা যদি ফুলের গর্ভাশয়টাকে সেকশন করি, ট্রান্সফার সেকশন করি, তাহলে আমরা অনুবীক্ষণ যন্ত্রে এরকমই দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি গর্ভপত্র সাধারণত 5 থেকে 10টা, তবে জবা ফুলের ক্ষেত্রে এখানে 5টা গর্ভপত্র। দেখো 5টা গর্ভাশয়, মানে গর্ভাশয়তে একটা 5টা প্রকোষ্ঠ, 5টা প্রকোষ্ঠে ভাগ করা আছে। গর্ভপত্র 5টা, অমরা বিন্যাস অক্ষীয়। এখন অক্ষীয় অমরা বিন্যাসটা কি, এটা আমি এর আগের ক্লাসে বলেছি, আবার রিপিট করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন কোনো ফুলের গর্ভাশয়ে অমরাগুলো গর্ভাশয়ের কেন্দ্র থেকে উৎপন্ন হয়, তাকে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয়ের কেন্দ্র থেকে অমরাটা উৎপন্ন হচ্ছে, এগুলো হচ্ছে ডিম্বক। এরপর আসি ফল, অর্থাৎ মালভেসি গোত্রের ফলগুলো কীরকমের হয়। বিভিন্ন ধরনের ফল হয়, যেমন ক্যাপসুল, বেরি বা সাইজোকার্প। ক্যাপসুলের আগে বলেছি যে ক্যাপসুল বলতে বোঝায় যখন কোনো ফল পাকলে উপর থেকে নিচের দিকে 2-এর অধিক খণ্ডে বিভক্ত হয়ে যায় বা অধিক ভাবে বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ক্যাপসুল। এছাড়াও কোনো কোনো মালভেসি গোত্রে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে বেরি জাতীয় ফলও পাওয়া যায়। বেরি হচ্ছে একাধিক গর্ভপত্রযুক্ত ফল। আর সাইজোকার্প হচ্ছে যে ফলগুলো পাকলেও ফেটে যায় না, তাদেরকে বলা হয় সাইজোকার্প জাতীয় ফল। আমরা পরে উদাহরণ দেখব। এরপর আসে বীজ। এই ফুলের বীজগুলো কীরকম হয়, এই বীজগুলো হচ্ছে বৃক্কাকার এবং তেল বিশিষ্ট। আমরা জানি মালভেসি গোত্রের বিভিন্ন যে উদাহরণ যদি খেয়াল করি, পরবর্তীতে আমরা দেখতে পাবো, যেমন জবা ফুলটা যদি খেয়াল করি, এখান থেকে কিন্তু তেল হয়, কাজেই মাথায় রাখতে পারবো যে বীজগুলো তেল বিশিষ্ট। এরপর আমরা আসবো ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রাম হচ্ছে পুষ্প প্রতীক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি একটা পুষ্প প্রতীক আঁকানোর চেষ্টা করছি। পরীক্ষায় অনেক সময় খেয়াল করবে পুষ্প প্রতীক দেওয়া থাকে, আর কখনো কখনো পুষ্প প্রতীকটাকে আঁকাতে বলা হয়।
যে মালভেসি গোত্রের পুষ্প প্রতীক অঙ্কন করো। যে পুষ্প প্রতীকগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ছবিটা আমি আঁকি নিয়ে পরে আমি এটা ব্যাখ্যা করছি।
সব থেকে বাইরের অংশটা হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তির পরের অংশটা হচ্ছে বৃত্তি, আর একদম ভিতরে যে অংশটা সেটা হচ্ছে দল বা পাপড়ি। এই যে অংশটা এগুলো হচ্ছে পুংস্তবক, যেখানে আমরা অসংখ্য পুংকেশর দেখতে পাচ্ছি। ভিতরের অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গর্ভাশয়, 5টা গর্ভপত্র যুক্ত গর্ভাশয় বা স্ত্রীস্তবক। এখন খেয়াল করো, প্রথমে আমরা বলেছি যে পুংকেশর, এখানে আমরা একবার ব্যাখ্যা করি। বাইরের হচ্ছে উপবৃত্তি, তারপর অংশটা বৃত্তি, তারপর দল, অসংখ্য পুংকেশর। এখানে আমরা টান দিয়েছি, এই যে টানগুলোর কারণ হচ্ছে পুংকেশর দললগ্ন বা এই যে দলের সঙ্গে যুক্ত অবস্থায় আছে সেটা দেখানোর জন্যই এই টানটা দেয়া। তাহলে এখন আমরা খেয়াল করি, সবার বাইরে যেটা উপবৃত্তিটা আমরা কিভাবে পড়েছি, যে উপবৃত্তিটা হচ্ছে মুক্ত। যেহেতু এটা মুক্ত এবং ভালভেট পুষ্পপত্র বিন্যাস, সে মুক্ত থাকার কারণে এখানে একটা ফাঁকা রাখা হয়েছে, প্রত্যেকটা অংশ থেকে ফাঁকা রাখা হয়েছে। এরপর বৃত্তি, এখানেও দেখো এটাও ভালভেট পুষ্পপত্র বিন্যাস, কিন্তু এটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকে, যার কারণে এখানে টান দিয়ে এগুলো যুক্ত করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে দল বলা হচ্ছে, আমরা বলেছি এটা টুইস্টেড বা পাকানো পুষ্পপত্র বিন্যাস, অর্থাৎ প্রত্যেকটা পাপড়ির একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত ভিতরে অবস্থান করছে। খেয়াল করো, একটা প্রান্ত বাইরে একটা প্রান্তের ভিতরে, আবার এটা বাইরে ভিতরে, এভাবে এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে বলা হয় টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস। তারপর আমরা দেখতে পাচ্ছি পুংকেশর, অসংখ্য পুংকেশর বৃক্কাকার এবং দলের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। একদম ভিতরে গর্ভাশয়, 5টা গর্ভপত্র যুক্ত গর্ভাশয়, আর গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। এই হলো ফ্লোরাল ডায়াগ্রাম বা পুষ্প প্রতীক। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেককেই বাসাতে অবশ্যই এই পুষ্প প্রতীক আঁকানোটা প্র্যাকটিস করতে হবে। আমি এরপর যাব পুষ্প সংকেত। খেয়াল করবে, তোমাদের পুষ্প সংকেত আছে, এখানে লিখছি পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা। আমি দুইটাকে একসাথে দেখাতে যাচ্ছি, যদি এখানে ওইভাবে জায়গা নাই তাই আমি নিচে আসছি। পুষ্প সংকেত, যখন একটা ফুলের প্রত্যেকটা স্তবক কোথায় আছে, কিভাবে আছে, তাদের বিন্যাস কীরকম, যাবতীয় তথ্য সংকেতের মাধ্যমে দেখানো হয়, তখন সেটাকে বলা হয় পুষ্প সংকেত। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু একটা পুষ্প প্রতীক দেখেও পুষ্প সংকেতটাকে ভালো মতো বুঝতে পারবো বা লিখতে পারবো, অথবা বৈশিষ্ট্যগুলো থেকেও আমরা পুষ্প সংকেত লিখতে পারবো। সেটা কীরকম, আমরা যখন প্রথমে একটা পুষ্প সংকেত লিখব, প্রথমেই আসবে এটা ফুলটা কীরকমের, অর্থাৎ এক প্রতিসম না বহু প্রতিসম। যেহেতু আমরা দেখেছি জবা ফুলটা বহু প্রতিসম, তো বহু প্রতিসমর জন্য এটা আমরা এই ধরনের চিহ্ন দিব। এরপর হচ্ছে ফুলটা একলিঙ্গ না উভলিঙ্গ, ফুলটা অবশ্যই উভলিঙ্গ, তাই উভলিঙ্গের চিহ্নটা আমরা জানি সবাই, উভলিঙ্গের চিহ্ন কীভাবে দেয়, ফুলটা উভলিঙ্গ। এরপর আসবে সব থেকে বাইরের অংশটা কি দেখলাম, উপবৃত্তি। এটা আমি ইংলিশে লিখছি এপিক্যালিক্স, এপিক্যালিক্স কয়টা, 5টা, এপিক্যালিক্স 5টা, এবং সেটা মুক্ত অবস্থায় আছে, তাই 5টা মুক্ত অবস্থা থাকলো। এরপর হচ্ছে ক্যালিক্স বা বৃত্তিও দেখতে পাচ্ছি 5টা এবং যুক্ত অবস্থায় আছে। কাজে এই 5টা বৃত্তিকে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেব। এটা হচ্ছে পুষ্প সংকেত লেখার নিয়ম।
মুক্ত হলে ফাঁকা থাকবে, যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে যুক্ত করে দেব। এরপরের অংশটা হচ্ছে করলা বা দল বা পাপড়ি। এরপর আসে করলা কয়টা, করলাও 5টা জবা ফুলের ক্ষেত্রে, এবং করলাটা আছে মুক্ত অবস্থায়। আমরা দিলাম করলা 5টা মুক্ত অবস্থায় আছে। এরপর থাকলো পুংস্তবক এবং স্ত্রীস্তবক অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়ামটা হচ্ছে আমরা এ দ্বারা চিহ্নিত করবো অ্যান্ড্রোসিয়াম। পুংকেশর কতগুলো, অসংখ্য পুংকেশর। অসংখ্য পুংকেশর আমরা ইনফিনিটি চিহ্ন দিলাম, এবং পুংকেশরগুলো কীভাবে আছে, দলের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, কাজে এটা আমরা যুক্ত করে দেব। বাকি থাকলো গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক, যেটা গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং যুক্ত। আর এখানে একটা টান হবে। হয়ে গেল আমাদের পুষ্প সংকেত। আমি জিনিসটা আরেকবার ব্যাখ্যা করছি। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুষ্পপতিকে বাইরে থেকে ভিতরের দিকে আসছে। সর্বপ্রথম আসতে ফুলটা কীরকম ছিল, এটা ছিল বহুপতি সম। তা বহুপতি সম হলে এই ধরনের চিহ্ন থাকবে। উভলিঙ্গ, এপিক্যালিক্স 5টা মুক্ত, ক্যালিক্সে অর্থাৎ বৃত্তাংশ 5টা যুক্ত অবস্থায় আছে, করলা 5টা মুক্ত অবস্থায় আছে, অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর অসংখ্য দলের সঙ্গে যুক্ত অবস্থায় আছে। আমরা যেহেতু দলের সঙ্গে যুক্ত বা দললগ্ন, তাই এখানে আমরা অ্যান্ড্রোসিয়াম থেকে করলার উপরে একটা টান দিলাম যে দললগ্ন। এরপর আসি গাইনোসিয়াম। গাইনোসিয়াম হচ্ছে গর্ভাশয় অধিগর্ভ। অধিগর্ভ হলে গর্ভাশয়ের নিচে একটা টান থাকবে, আর যদি অধগর্ভ হয় তাহলে গর্ভাশয়ের উপরের দিকে টানটা আমরা দিব। যেহেতু এখানে এটা অধিগর্ভ, তাই আমরা গর্ভাশয়ের নিচে টান দিলাম, এবং 5টা গর্ভপত্র যুক্ত, তা আমরা 5টা গর্ভপত্রকে যুক্ত অবস্থা দেখালাম। এ হলো আমাদের ফ্লোরাল ডায়াগ্রাম গেল, এবং ফ্লোরাল ফর্মুলা বা পুষ্প সংকেত, যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কখনো কখনো পুষ্প সংকেত তোমাদের পরীক্ষাতে প্রশ্নে দেওয়া হয়ে থাকে, বলা হয় পুষ্প সংকেতটা দেখে এটা কোন গোত্রের উদ্ভিদ, তার ইকোনমিক ইম্পর্টেন্স অথবা গোত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলে। কাজেই আমরা যদি এই পুষ্প সংকেতটা চিনতে না পারি তাহলে অবশ্যই এটা আমরা লিখতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না। কাজেই এই গেল আমাদের পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। এটা এই অংশে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আমরা আসবো মালভেসি গোত্রের প্রধান প্রধান উদ্ভিদ এবং এর অর্থনৈতিক গুরুত্ব দেখব। খেয়াল করি, মালভেসি গোত্রের প্রধান উদ্ভিদ যেটা প্রথমেই আছে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস বা জবা ফুল। এখন এর যে ইকোনমিক ইম্পর্টেন্স সেটা কি, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা সবাই এই জিনিসটা জানি, বিশেষ করে মেয়েরা জবা ফুল এটা ব্যবহার করে, কারণ এটার একটা ভেষজ ব্যবহার আছে, যে জবা ফুল পাপড়ি বেটে মাথায় দিলে মাথা ঠান্ডা রাখে, চুল পড়া বন্ধ করে। এছাড়া জবা ফুলের থেকে যে জবা কুসুম তেল, এটার উপাদান হচ্ছে জবা ফুল। এরপর জবা ফুলের যে যেহেতু এটা মিসিলেস পূর্ণ রসে বিদ্যমান, তাই এই রসে ক্ষেত্রে এটা শক্তিবর্ধক হিসেবেও কাজ করে। এছাড়াও পূজার উপকরণ হিসেবেও কিন্তু জবা ফুলটা ব্যবহার করা হয়। এরপর আসি পরের ছবিটা, অ্যাবেলেমুসকাস এসকুলেন্টাস, যেটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের ক্ষেত্রে এর যে ইকোনমিক ইম্পর্টেন্স, আমরা এটাকে ঢ্যাঁড়স এটা সবজি হিসাবে খাওয়া হয়। এছাড়াও এর বেশ কিছু ভেষজ ব্যবহার আছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। ঢ্যাঁড়সের যে আঠালো পিচ্ছিল উপাদানটা,
সেটা বেশ উপকারী, এটা শক্তিবর্ধক, কারণ এখানে আয়রনও আছে। গসিপিয়াম হার্বাসিয়াম, কার্পাস তুলা। কার্পাস তুলার যেটা ইকোনমিক ব্যবহার সেটা হচ্ছে এখান থেকে পাট, যে এই পাট থেকে আমরা জানি দড়ি হয়, সুতা হয়। এই দড়ি থেকে বা সুতা থেকে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করা হয়, বিভিন্ন বাণিজ্যিক পণ্য তৈরি করা হয় এই পাট থেকে। এরপর আসি হিবিস্কাস সাবডারিফা, এটা হচ্ছে মেস্তা পাট, এখান থেকেও দড়ি, বস্তা প্রভৃতি জিনিস তৈরি করা হয়। হিবিস্কাস মিউটাবিলিস, এটা হচ্ছে স্থলপদ্ম, মূলত এটা বাগানের সৌন্দর্য বর্ধক হিসেবে লাগানো হয়। সিডা কর্ডিফোলিয়া, এটা হচ্ছে অনেকে খেয়াল করেছো, দেখবে রাস্তার আশেপাশে হয়ে থাকে। সিডা কর্ডিফোলিয়া, এটাকে বলা হয় বেরেলা, এটাও মূলত সৌন্দর্য বর্ধক হিসেবেই লাগানো হয়। তাহলে আজকের যেটা ক্লাসের মূল বিষয়গুলো আমরা প্রথম থেকে শেষ যদি আবার খেয়াল করি, এর যে স্বভাব, মূল কাণ্ড, পাতা, ফুল, ফল কীরকম, এর পুষ্প প্রতীক কীরকম, পুষ্প সংকেত কীরকম, এবং অবশ্যই ইকোনমিক ইম্পর্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা যে বিষয়, অবশ্যই আমরা এই প্রতিটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম নির্ভুলভাবে অবশ্যই মুখস্থ করব, কারণ পরীক্ষায় আমাদের অবশ্যই বৈজ্ঞানিক নামটাই ব্যবহার করব, বাংলা নাম না দিয়ে বৈজ্ঞানিক নামটা আমরা ব্যবহার করব। কাজেই আমরা প্রত্যেকটা গোত্রের, আমাদের যে গোত্রগুলো পড়তে হবে প্রত্যেকটারই কয়েকটা করে বৈজ্ঞানিক নাম আমাদেরকে জানা থাকতে হবে। ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আমার ক্লাস দেখলে অবশ্যই বাসাতে ক্লাসটা প্র্যাকটিস করবে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।